হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো ফোর্থ সেমিস্টারে, তোমাদের যে CC5 পেপারটি রয়েছে মধ্যযুগের ভারতের ইতিহাস 1206 থেকে 1526, এই পেপারটির সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার আমরা দেখে নেব। CU ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল CC5। এই CC5 পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়ার উপরে, অর্থাৎ ভারতের ইতিহাসের উপরে। ভারতের ইতিহাসের উপরে বলতে এখানে 1206 থেকে 1526। 1206-এ ভারতবর্ষে প্রথম মুসলিম শাসনের সূত্রপাত হয় 1206 কুতুবুদ্দিন আইবকের দিল্লিতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠার ভিতর দিয়ে, এবং 1526 সালে বাবর ভারত আক্রমণ করেন এবং লোদি বংশের শাসক ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তো এই 320 বছর, যেটা ভারতের ইতিহাসে সুলতানি যুগ বলা হয়, ইলতুৎমিশ, বলবান, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, সৈয়দ বংশ, লোদি বংশ, এই যে পরপর সুলতানরা রাজত্ব করেছিলেন, তাদের যে ধারা বিবরণীর ইতিহাস, 320 বছরের সুলতানি যুগের ইতিহাস, সেই ইতিহাসটা ধরা রয়েছে এই মধ্যযুগের ভারতের ইতিহাসে বা হিস্ট্রি অফ ইন্ডিয়াতে, তোমাদের এই CC5 পেপারটিতে। দেখো, অনার্সে তোমাদের যেসব বন্ধু বান্ধবরা অনার্সে পড়ছেন, হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টার, তাদেরও 4টি পেপার রয়েছে, 5, 6, 7, 8। তাদের যে 7 পেপার, সেই 7 পেপারটি কিন্তু এই মধ্যযুগের ভারতের ইতিহাস 1206 থেকে 1526, অর্থাৎ অনার্সের 7 পেপার। আর তোমাদের যে পাস বা জেনারেলের 5th পেপার, দুটি পেপারের সিলেবাস একই, সমস্ত কিছুই একই, আলাদা কিছু নয়, শুধু নাম্বার প্যাটার্ন আলাদা। তোমাদের এক্ষেত্রে 75 নম্বরের পরীক্ষা হবে, 3টি 5 নম্বরের প্রশ্ন 15, 10 নম্বরের প্রশ্ন 2টি 20, এবং 20 নম্বরের প্রশ্ন 2টি 40, মোট এই 75 নম্বরের পরীক্ষা হবে। অনার্সের ক্ষেত্রে শুধু 10 নম্বরের প্রশ্ন থাকবে না, সেই জায়গায় 20 নম্বরের আরো একটি অতিরিক্ত প্রশ্ন তাদের করতে হবে। তো যাই হোক, অনার্সের 7 পেপার এবং জেনারেলদের 5th পেপার একই, সবকিছু সিলেবাস একই, আমি একই সাথে পড়াবো, নোটসপত্র একইভাবে দেব, তোমরা এগুলো ফলো করবে। আমি এর যে সাজেশন খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো, এবং সাজেশনের প্রতিটা প্রশ্ন ধরে ধরে আগামী 1 মাসের মধ্যে সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো, বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ। এখন আমরা আলোচনা করব এই মধ্যযুগের ভারতের ইতিহাসের সিলেবাসটা কি, 320 বছরের ইতিহাসটা কি রয়েছে, এটা আমাদের প্রথমে জানতে হবে। দেখো, আমি এই সিলেবাস নিয়ে এর আগে বিস্তারিত আলোচনা করেছি, আমরা একবার সেই ভিডিওটা দেখে নেব। মধ্যযুগের ভারতের ইতিহাস, ভারতের ইতিহাস পড়তে হবে, টাইম দেওয়া রয়েছে 1206 থেকে 1526, অর্থাৎ এই 320 বছর। এই 320 বছরে ভারতের সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় এবং সুলতানি বংশের শাসন চলে। এই সুলতানি বংশের শাসনটুকু ধরা আছে তোমাদের এই 7 পেপারে। মধ্যযুগের ভারত, মধ্যযুগের প্রথম 500 বছর, অর্থাৎ 1206-এর আগে 750 থেকে 1206, এই সময়টা, এই 500 বছর বা 550 বছরটা রয়েছে তোমাদের 5th পেপারে। আর 1206-এর পরে 1526 পর্যন্ত, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ, বাবরের ভারত আক্রমণ পর্যন্ত, এই সুলতানি বংশের শাসন রয়েছে তোমাদের 7 পেপারে। এরপরে 1526 থেকে 1757, অর্থাৎ পুরো মুঘল যুগটা দুটি পেপারে ভাগ করে, CC8 এবং CC9 এবং CC10, এই দুটি পেপারে ভাগ করে তোমাদের পরের সেমিস্টার, অর্থাৎ 5th সেমিস্টারে রাখা আছে। এখন আমরা দেখব DSCC7 পেপারটির যে সিলেবাস, মধ্যযুগের ভারতের ইতিহাস 1206 থেকে 1526, এই সিলেবাসে কি রয়েছে। তার আগে ভারতের ইতিহাসের যে ক্রম পরম্পরা, অর্থাৎ যে পরপর ঘটনাগুলি ঘটেছিল, সেগুলো যদি আমরা একবার দেখি, তাহলে আমরা সিলেবাসটা অনেকটা বুঝতে পারবো। দেখো, 1206 আমি এর আগের 5th সেমিস্টার মানে 5th পেপারটির সিলেবাসে আমি আলোচনা করেছি 1206 পর্যন্ত। 1206 সালে মোহাম্মদ ঘুরি দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন, এবং তিনি তার প্রধান কৃতদাস ও জামাতা কুতুবউদ্দিন আইবককে সিংহাসনে বসিয়ে তিনি চলে যান তার নিজ রাজ্য ঘুর রাজ্যে। কুতুবউদ্দিন আইবক 1206 সিংহাসনে বসে সুলতান উপাধি নেন, এবং 1210 সালে গিয়ে তার মৃত্যু হয়, ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে, পোলো খেলতে গিয়ে তিনি মারা যান। ফলে তার প্রধান যে কৃতদাস বা জামাতা ইলতুৎমিশ 1210 থেকে 1236 পর্যন্ত তিনি রাজত্ব করেন। ইলতুৎমিশের পরে তার
4টি পুত্র ছিল এবং একটি কন্যা ছিল। সেই কন্যা রাজিয়া তিনি সিংহাসনে বসেন এবং রাজিয়া তুর্কিদের চক্রান্তের শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন এবং এরপরে ক্ষমতায় উঠে আসেন গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের রাজত্ব চলে 1296 সাল পর্যন্ত। 1296 সালে গিয়ে এই তুর্কি বংশের পতন ঘটিয়ে আরেকটি নতুন বংশের আবির্ভাব ঘটে, যার নাম খলজি। এটাকে আমরা বলি খলজি বিপ্লব 1296। জালালউদ্দিন ফিরোজ খলজি সিংহাসনে বসেন এবং তাকে হত্যা করে তার ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন। আলাউদ্দিন খলজি 1316 পর্যন্ত সিংহাসনে রাজত্ব করেন। এরপর 1320 সালে গিয়ে গিয়াসউদ্দিন তুগলক তিনি তুগলক বংশের প্রতিষ্ঠা করেন এবং 1325 সালে গিয়ে মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে আসেন এবং 1355 সাল পর্যন্ত রাজত্ব করেন। 1355 সালে ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসেন। শুরু হয় তুঘলক বংশের শাসন। এরপরে তৈমুর লংয়ের ভারত আক্রমণ হয় এবং তৈমুর লং এই সমস্ত রাজবংশকে হটিয়ে দিয়ে তার নিজের মতো করে একটি নতুন রাজবংশ এখানে প্রতিষ্ঠা করেন, লোদি বংশ এবং সৈয়দ বংশ। সৈয়দ বংশের রাজত্ব শুরু হয় এবং সৈয়দ বংশের পরে আসে লোদি বংশ, বহলুল লোদি, ইব্রাহিম লোদি, এনাদের রাজত্ব। ইব্রাহিম লোদিকে 1526 সালে পরাজিত করেন বাবর এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই 1526 পর্যন্ত এই 1206 থেকে 320 বছরের এই রাজনৈতিক ইতিহাস ধরা রয়েছে তোমাদের এই পেপারটিতে। এই পেপারে কি কি রয়েছে, পরপর কারা কারা রাজত্ব করেছেন তাদের ইতিহাসটা আমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখানে কয়েকজন রাজার বা সুলতানের কৃতিত্ব আমাদেরকে কিন্তু পড়তে হয়। যেমন এখানে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি, তার সাম্রাজ্য বিস্তার নীতি, ইলতুৎমিশ কি কি সমস্যার সম্মুখীন হন, তিনি কিভাবে তা থেকে মুক্তি পান, বলবন কিভাবে রাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করেন, মোহাম্মদ বিন তুগলকের যে সংস্কার কার্যাবলী ছিল তা সেগুলো কি ছিল, ফিরোজ শাহ তুগলকের যে সংস্কার কার্যাবলী ছিল সেগুলো কি ছিল, এই সমস্ত ব্যক্তিদের মানে সুলতানদের যে ব্যক্তিগত ইতিহাস সেটা কিন্তু আমাদেরকে এখানে পড়তে হয়। তা এই হলো এটা ধারা বিবরণী বললাম যে পরপর কারা রাজত্বে আসছেন। এবার আমরা সিলেবাসটি যে মডিউলগুলিতে ভাগ করা রয়েছে, বিভিন্ন অধ্যায়ে ভাগ করা রয়েছে, সেই অধ্যায়গুলো ধরে ধরে আলোচনা করব। দেখো প্রথমে এখানে তোমাদের 5th পেপারের মতো 4টি মডিউল রয়েছে। তা প্রথম যে মডিউল দিল্লি সুলতানির ঐতিহাসিক উৎস উপাদান। তা দিল্লির সুলতানি সম্পর্কে যে আমরা এখন অধ্যয়ন করব, এই দিল্লির সুলতানির যে ইতিহাসের উপাদানগুলো কি রয়েছে, সাহিত্যিক উপাদান কি রয়েছে, প্রত্নতাত্ত্বিক উপাদান কি রয়েছে, তাদের নির্মিত বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য কি রয়েছে, যেগুলো থেকে আমরা সুলতানি বংশের ইতিহাস জানতে পারি। তাহলে সুলতানি সাম্রাজ্যের উৎস ঐতিহাসিক উপাদান এগুলো কি রয়েছে, এটা কিন্তু প্রথম প্রশ্ন। এছাড়া সুলতানি যুগে ফার্সি সাহিত্যের বিকাশ ঘটে। ফার্সি সাহিত্য, এখানে আল বেরুনি ছিলেন, জিয়াউদ্দিন বার্নি ছিলেন, এছাড়া ছিলেন বদায়ুনি, কাফি খা, আরো অনেক একাধিক ঐতিহাসিক ছিলেন কিন্তু এই দিল্লির সুলতানি দরবারে। তো এই যে দরবারে যে ফার্সি সাহিত্য অর্থাৎ ফার্সি ভাষার যে সমস্ত গ্রন্থ লেখা হয় সেগুলো কি ছিল, এবং দরবারি সাহিত্য অর্থাৎ রাজ দরবারে সুলতানদের দরবারে যে সমস্ত সাহিত্যিকরা ছিলেন এবং তাদের দ্বারা সৃষ্ট যে সমস্ত সাহিত্য কর্ম রয়েছে সেগুলো বাকি। এবং এক্ষেত্রে আমরা জিয়াউদ্দিন বার্নি, বদাউনি এবং আল বেরুনি এনাদের লেখা বা এনাদের যে সমস্ত সাহিত্যকর্ম রয়েছে সেগুলো কিন্তু আমরা এই প্রথম মডিউলে পড়ব। তা প্রথম মডিউলে সুলতানি সাম্রাজ্যের ঐতিহাসিক উপাদান কি, ফার্সি সাহিত্যের বিকাশ কিভাবে হচ্ছে, দরবারি সাহিত্যের বিকাশ কিভাবে হচ্ছে, এগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে দেখো রয়েছে সুলতানি আমলের রাজনৈতিক কাঠামো। তো সুলতানি আমলের রাজনৈতিক কাঠামোটি কেমন ছিল, কিভাবে সুলতানি সাম্রাজ্যের সম্প্রসারণ হলো, কিভাবে মোহাম্মদ প্রথমে রয়েছে এখানে কিভাবে কুতুবউদ্দিন আইবকের পরে ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, সৈয়দ এবং লোদি বংশ পরপর এরা রাজত্ব করছেন, এই সমস্ত রাজনৈতিক ইতিহাস এখানে আমাদেরকে পড়তে হবে। খলজি তুগলকদের ইতিহাস পড়তে হবে। আবার এই খলজি বংশের রাজত্বকালে বিশেষ করে মোহাম্মদ
বিশেষ করে আলাউদ্দিন খলজির রাজত্বকালে বারে বারে মঙ্গল আক্রমণ হয়েছে। মধ্য এশিয়ার দুর্ধর্ষ ডাকাত জাতি এই মঙ্গলরা বারে বারে কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছিল। এই মঙ্গল আক্রমণ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবং তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ 1526-এ যে পানিপথের যুদ্ধ হচ্ছে ইব্রাহিম লোদির সাথে বাবরের, সেই পানিপথের যুদ্ধের গুরুত্ব বা পানিপথের যুদ্ধ এগুলো সবই পড়তে হবে। এর পাশাপাশি শাসকদের সাথে অভিজাতদের কি সম্পর্ক ছিল, দরবারে যে সমস্ত আমির ওমরাহরা থাকতেন তাদের সাথে সুলতানদের সম্পর্ক কেমন ছিল, আবার এই মুসলিম শাসনকালে যে মুসলিম ধর্মগুরু ছিলেন খলিফা, যে খলিফা ছিলেন সমগ্র ইসলামিক জগতের প্রধান রক্ষাকর্তা, প্রধান ধর্মগুরু, প্রধান শাসনকর্তা, দিল্লির সুলতানদের এই খলিফার কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে হতো। তা এইভাবে সুলতানদের সাথে খলিফাদের একটা সম্পর্ক কিন্তু এখানে তৈরি হয়েছিল, সেই সম্পর্কটাও আমাদেরকে এখানে পড়তে হবে। তা এগুলো নিয়েই কিন্তু ছিল রাজনৈতিক ইতিহাস। রাজনৈতিক ইতিহাসের এই ইউনিটটাই সব থেকে বড় এবং এই ইউনিট থেকে অনেকগুলো প্রশ্ন রয়েছে। এরপরে দেখো রয়েছে সুলতানি যুগে সমাজ ও অর্থনীতি। সমাজের কথা যদি বলি, সুলতানি যুগে সমাজ কাঠামো কেমন ছিল, একেবারে উঁচু স্তরে কারা ছিল, সুলতানদের বংশ ছিল, তারপরে অভিজাতরা ছিল, তারপরে ছিল সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জমিদার, এরকম যে ভাগগুলো রয়েছে সুলতানি সমাজ ব্যবস্থায়, সেই ভাগগুলো নিয়েও আমাদেরকে পড়তে হয়। এগুলো সমাজের মধ্যে পড়ে। এছাড়া যদি আমরা অর্থনীতির কথা বলি তাহলে দেখব যে এখানে অর্থনীতি হিসাবে রয়েছে ইক্তা প্রথা। সুলতানি যুগে ভূমি রাজস্ব আদায় করার জন্য সুলতানরা সমগ্র জমিগুলোকে, দেশের জমিগুলোকে ছোট ছোট খণ্ডে ভাগ করেছিলেন। ছোট ছোট খণ্ডকে বলা হতো ইক্তা, এবং এই এক একটা খণ্ড থেকে রাজস্ব আদায় করার জন্য এক একজন আমির ওমরাহকে দায়িত্ব দেওয়া হতো। যিনি দায়িত্ব পেতেন তাকে বলা হতো ইক্তাদার। এই ইক্তাদারি ব্যবস্থা আমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হয়। সুলতানি সাম্রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি ছিল এই ইক্তা প্রথা। এছাড়া কৃষি প্রযুক্তি কেমন ছিল, মধ্য এশিয়া থেকে এই মুসলিমরা, তুর্কি মুসলিমরা দেশে আসে, তারা কিন্তু চাষবাসের অনেক টেকনিক তারা নিয়ে এসেছিল। বিশেষ করে জলসেচ ব্যবস্থা, যেটাকে আমরা অর্ঘট্ট পদ্ধতি বলি, রাজস্থানে রয়েছে, যাকে পার্সিয়ান হুইল বলা হয়। তো এই জলসেচ পদ্ধতিটা কেমন ছিল এবং এই সময় কৃষি প্রযুক্তি কি কি নতুন নতুন আমদানি হয়েছিল ভারতবর্ষের সুলতানদের হাত ধরে, সেগুলো পড়তে হচ্ছে। রাজস্ব ব্যবস্থাটা কেমন ছিল, রাজস্ব আদায় করতেন কারা, খুত, মুকদ্দম, চৌধুরী, কানুনগো, এই যে বড় মাপের কর্মচারী যারা রাজস্ব আদায় করতেন, এদের সম্পর্কেও আমাদেরকে এখানে পড়তে হয়। নগর, সুলতানি যুগে একাধিক নগর গড়ে উঠেছিল, সেই সমস্ত নগরের ইতিহাস, নগরায়নের যে ইতিহাস, সেটাও আমাদেরকে এখানে পড়তে হয়। ব্যবসা বাণিজ্য, সুলতানি যুগের আভ্যন্তরীণ বাণিজ্য কেমন ছিল, বৈদেশিক বাণিজ্য কেমন ছিল, এবং ভারত মহাসাগরে যে বাণিজ্য হতো এই সুলতানি আমলে, সেই ভারত মহাসাগরীয় বাণিজ্যটা কেমন ছিল, এগুলোকে কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে এই সুলতানি যুগের সমাজ এবং অর্থনীতির মধ্যে। এরপরে শেষ যে ইউনিটটা রয়েছে দেখো, সুলতানি যুগে ধর্ম ও সংস্কৃতি। সুলতানি যুগে ধর্মের কথা যদি আমরা বলি, দুটি নতুন ধর্ম এই সুলতানি যুগে মাথা ছাড়া দিয়ে ওঠে। প্রথমে যে ধর্মের কথা বলতে হয় তার নাম ভক্তি ধর্ম। দক্ষিণ ভারতে এই ভক্তি ধর্মের উত্থান ঘটে, অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করা, ঈশ্বরের কাছে নিজেকে পুরোপুরিভাবে সমর্পণ করার ভিতর দিয়ে হিন্দু ধর্মের ভিতরে এই ভক্তি ধর্মের আবির্ভাব ঘটে। এবং দক্ষিণ ভারতে এই ভক্তি আন্দোলন আবার দুটো ভাগে ভাগ ছিল, একটা ছিল নায়নার আর একটা ছিল আলওয়ার, একটা শৈবপন্থী, একটা বৈষ্ণবপন্থী। তা দক্ষিণ ভারতের এই ভক্তি আন্দোলন উত্তর ভারতে প্রসার লাভ করে এবং একাধিক ভক্তিবাদী সাধকেরও কিন্তু আবির্ভাব ঘটেছিল। রামদেব, নামদেব, তুকারাম, রামদাস, এছাড়া ভক্ত দাদু, শঙ্করাচার্য, বল্লভাচার্য, নানক, কবির, শ্রী চৈতন্যদেব বাংলাদেশে, রাজস্থানে মীরাবাই, শঙ্করদেব রয়েছেন আসামে। তো এরকম একাধিক ভক্তিবাদী সাধকের আবির্ভাব ঘটে এই সময় উত্তর ভারতে, এবং তাদের হাত ধরে ভক্তি আন্দোলনের একটা জোয়ার আসে এবং সারা ভারতে এই ভক্তি আন্দোলনের একটা ব্যাপক প্রভাব পড়ে। তা ভক্তি আন্দোলন আমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এর পরে যে ধর্মটি
সুলতানি যুগে আবির্ভাব হয় সেটি হচ্ছে সুফি ধর্ম। সুফি ধর্ম কিন্তু ইসলাম ধর্ম থেকেই তৈরি হয়েছে। তাই ঐতিহাসিক ইউসুফ জালাল বলেছেন যে সুফি ধর্ম ইসলামের বক্ষ দেশ থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ ইসলামের বুক থেকে তৈরি হয়েছে এই সুফি ধর্ম। অ্যাকচুয়ালি সুফি ধর্মের আবির্ভাব আরব দেশে রাবিয়া এবং মনসুর এই দুই ব্যক্তির হাত ধরে, বেগম রাবিয়া এবং মনসুর এই দুজনের হাত ধরে এই সুফি ধর্মের আবির্ভাব ঘটে। আসলে এই সময়ে ইসলাম ধর্মে অনেক কলুষতা প্রবেশ করেছিল, অনেক কুসংস্কার প্রবেশ করেছিল। এই কুসংস্কারকে দূরে সরিয়ে বিশুদ্ধভাবে ধর্মাচরণের উদ্দেশ্যে এই সুফি ধর্মের আবির্ভাব ঘটে। সুফিরা বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত ছিলেন, যাকে বলা হয় সিলসিলাহ। এই সিলসিলা বা সম্প্রদায় ছিল প্রায় 14টি সম্প্রদায় ছিল, এবং এই ত্রয়োদশ শতকে বা দ্বাদশ শতকে এই সুলতানি সাম্রাজ্যের শাসনকালে ভারতবর্ষে এই আরব দেশ থেকে এই সুফি ধর্ম ভারতে আসে, এবং বিভিন্ন যে গুরু, মানে সুফিদের প্রধান গুরুকে বলা হয় পীর, এবং তার যে যে পীঠস্থান বা তার যে মন্দির বা যে আখড়া, সে আখড়াকে আমরা বলি দরগা বা খানকা। এই খানকা তৈরি করে এই সমস্ত পীর বাবারা তারা কিন্তু এই সুফি ধর্ম প্রচার করেছিলেন, এবং সুফি ধর্মের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। সমস্ত ধর্মের মানুষেরাই এখানে সমবেত হতেন, এখানে শিশুরা বিদ্যা চর্চাও করতেন, এবং সমস্ত মানুষের সমস্ত ধর্মের একটা মিলন ক্ষেত্র পরিণত হয়েছিল এই সমস্ত দরগা এবং খানকা। ভারতবর্ষে যে 14টি সুফি সিলসিলা বা সম্প্রদায় এসেছিল তার মধ্যে প্রধান যেটি ছিল তার নাম চিস্তি সম্প্রদায়। চিস্তি খাজা মঈনুদ্দিন চিস্তির নাম অনুসারে এই চিস্তি সম্প্রদায়। এছাড়া ছিল চিস্তির পরে রয়েছিল সুরাবর্দী সম্প্রদায়। শেখ বাহাউদ্দিন সুরাবর্দীর নাম অনুসারে এই সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠা হয়। এছাড়া বাংলাদেশে আরো অনেক সম্প্রদায়ের আবির্ভাব ঘটে, যেমন সাত্তারি, মাদারি, এছাড়া ফিরদৌসি, এরকম একাধিক সম্প্রদায় রয়েছে। তবে আমাদের চিস্তি এবং সুরাবর্দী সম্প্রদায় সম্পর্কে অনেকটা পড়তে হবে। এই যে ভক্তি আন্দোলন এবং এই যে সুফি আন্দোলন সুলতানি আমলে বিকাশ লাভ করেছিল, এই দুই আন্দোলনের একটা বড় প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবে। আরেকটি বিষয় রয়েছে আমাদের এখানে, যেটা দ্বিতীয় মডিউলে সুলতানি আমলের রাজনৈতিক কাঠামোতে যে বিষয়টা রয়েছে, যে আমরা এই রাজনৈতিক কাঠামো বলতে এই যে পরপর দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ ও লোদি বংশ আমরা পড়ছি। পাশাপাশি সুলতানি সাম্রাজ্যের পতন হচ্ছে 1526 সালে। কেন সুলতানি সাম্রাজ্যের পতন হলো সেটা একটা প্রশ্ন থাকে। আবার এই 320 বছর ধরে সুলতানরা রাজত্ব করেছেন ভারতবর্ষে, তাদের শাসনের প্রকৃতিটা কেমন, সুলতানি শাসন ব্যবস্থাটা কেমন ছিল, এটা কি ধর্মকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল? তাই একে বলা হয় ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থা। তা সুলতানি শাসন ব্যবস্থার প্রকৃতি, অর্থাৎ সুলতানি রাষ্ট্র ব্যবস্থা কি ধর্মাশ্রয়ী ছিল কিনা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। এবং এই যে রাজনৈতিক কাঠামোটার কথা বললাম, পরপর বিভিন্ন রাজবংশ রাজত্ব করছে, এবং একটা সময় সুলতানি সাম্রাজ্যের পতন ঘটছে। যখন পতন ঘটছে ঠিক সেই সময়ে এই পতনের সুযোগ নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আঞ্চলিক শক্তির বিকাশ ঘটে। যদি আমরা দক্ষিণ ভারতের কথা বলি, দক্ষিণ ভারতে দেখব যে বিজয়নগর ও বাহমনি দুটি স্বাধীন রাজ্যের উত্থান ঘটছে। তা প্রথমে আমি বিজয়নগরের কথা বলি। 1347 সালে এই 1336 সালে এই 1347 সালে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। হরিহর ও বুক্কার বলে দুই ব্যক্তি, দুই ভাই, তারা এই তুঙ্গভদ্রা নদীর তীরে এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, এবং এই বংশ বহুদিন রাজত্ব করে, এবং এখানে অনেকগুলো রাজবংশ, প্রায় 4টি রাজবংশ এখানে রাজত্ব করে। সঙ্গম, আরবিডু এবং আরো কিছু কিছু বংশ রয়েছে। এর মধ্যে রাজা কৃষ্ণদেব রায় বিখ্যাত ছিলেন। অনেক বিদেশি পর্যটক সেই সময়, নিকোলো কোন্টি, ডোমিনগো পেজ, আব্দুর রাজ্জাক, এরকম একাধিক বৈদেশিক পর্যটক তারা বিজয়নগরে আসেন, এবং বিজয়নগরের ইতিহাস তারা কিন্তু লিখে গেছেন। তা বিদেশিদের চোখে এই বিজয়নগরের যে বর্ণনা, সেই বর্ণনাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আর এই বিজয়নগরের পাশে ছিল মুসলিম একটি রাজ্য বাহমনি। এই
আলাউদ্দিন বাহমন শাহের নাম অনুসারে এই বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336 সালে, এবং এই দুটি রাজ্য, একটি ছিল হিন্দু রাজ্য আর একটি ছিল মুসলিম রাজ্য। এই দুই রাজ্যের মধ্যে ধর্মকে কেন্দ্র করে এবং অর্থনৈতিক কারণে, মানে তুঙ্গভদ্রার যে দোয়াব অঞ্চল, রায়চুর দোয়াব অঞ্চল, এটা দখল করাকে কেন্দ্র করে এই দুই রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলে, এবং একটা সময়ে বিজয়নগর সাম্রাজ্য 1565 সালের যে তালিকোটার যুদ্ধ, সেই তালিকোটার যুদ্ধের ভিতর দিয়ে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, এবং পরবর্তীকালে বাহমনি রাজ্য কিন্তু ভেঙে 5টি রাজ্য তৈরি হয়। আহমদনগর, বিজাপুর, বেরার, বিদর, এরকম অনেকগুলো ভাগে বাহমনি রাজ্য ভাগ হয়ে যায়। তা আমরা যেমন সুলতানি যুগে দিল্লির সুলতানদের ব্যাপার নিয়ে আমরা যেমন পড়বো, ঠিক সেই একইভাবে বিভিন্ন আঞ্চলিক শক্তি হিসেবে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি এই দুটি রাজ্যের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, তাহলে দেখব যে বাংলাদেশে এই সুলতানি যুগে স্বাধীন একটি সুলতানি বংশ প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, ইলিয়াস শাহ বংশ এবং হুসেন শাহ বংশ। ইলিয়াস শাহের নাম অনুসারে ইলিয়াস শাহী বংশ, এবং আলাউদ্দিন হুসেন শাহের নাম অনুসারে হুসেন শাহী বংশ। এরা প্রায় বহুদিন ধরে বাংলাদেশে শাসন করেছে, এবং এই দুই যে বংশ ইলিয়াস এবং হুসেন, এই ইলিয়াস এবং হুসেন শাহী বংশের উপরে পরীক্ষায় প্রশ্ন 100% আসবে, এবং এখান থেকেও তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। তো এখানে এই দুই রাজবংশের রাজত্বকালে বাংলাদেশে অনেক অগ্রগতি হয়, শিল্পের ক্ষেত্রে অগ্রগতি হয়, ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয়, হিন্দু মুসলমানের সমন্বয়ের ক্ষেত্রে অগ্রগতি হয়, সাহিত্যের ক্ষেত্রে অগ্রগতি হয়, শিল্প স্থাপত্যের ক্ষেত্রে অগ্রগতি হয়। এসব কিন্তু পড়তে হচ্ছে বাংলাদেশের সুলতানি যুগের ইতিহাসের উপরে। তাহলে রাজনৈতিক ইতিহাস যেমন আমরা দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক ইতিহাস পড়ছি, বলবান, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, এদের কৃতিত্ব যেমন আমরা পড়ছি, পাশাপাশি বাংলাদেশের ইলিয়াস শাহী বংশের আমলে বাংলাদেশের শিল্প সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের হুসেন শাহীর আমলে শিল্প সংস্কৃতির বিকাশ পড়তে হবে। আবার দক্ষিণ ভারতে বিজয়নগর, বাহমনি, এই দুই রাজবংশেরও ইতিহাস আমাদেরকে পাশাপাশি পড়তে হবে। শেষ যে পার্টটি আমরা আলোচনা করছিলাম একটু আগে, যে সুলতানি যুগের ধর্ম ও সংস্কৃতি, এখানে ধর্ম বলতে আমরা সুফি ধর্ম এবং ভক্তি ধর্ম পড়বো, পাশাপাশি সংস্কৃতি যদি বলি, মানে কৃষ্টি কালচারের কথা যদি বলি, তাহলে সুলতানি যুগের স্থাপত্য শিল্প নিয়ে আমাদেরকে পড়তে হয়। সুলতানি যুগের যে স্থাপত্য শিল্পরীতি তাকে বলা হয় ইন্দো সারাসেনিক শিল্পরীতি। সারাসেনিক মানে পারস্য দেশের সাসানীয় বলে একটি রাজবংশ রাজত্ব করত, সাসানীয় রাজবংশ। তা দিল্লির সুলতানরা এই পারস্যের যে রাজদরবার, সাসানীয় রাজদরবারের আদব কায়দা অনুসরণ করতেন। তাই সাসানীয়দের যে স্থাপত্য রীতি ছিল, যে খিলান, গম্বুজ, মসজিদ বা প্রাসাদ তৈরি করার যে ট্যাকচার, যে কাঠামো, সেই কাঠামোকে অনুসরণ করে ভারতে সেই কাঠামোকে তারা প্রয়োগ করেছিলেন, এবং ভারতের শিল্প সংস্কৃতির সাথে এই পারসিক শিল্প সংস্কৃতির একটা সংমিশ্রণ হয়, এবং নতুন একটা শিল্পকলার জন্ম হয় যার নাম ইন্দো সারাসেনিক শিল্পরীতি। এই শিল্পরীতিতে দিল্লিতে অনেক কিছু নির্মাণ করা হয়, অনেক স্থাপত্য নির্মাণ করা হয়, যেমন কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক, শুরু করেন, ইলতুৎমিশ সেটা শেষ করেন। এরপরে রয়েছে গিয়াসউদ্দিন বলবান, তিনি একাধিক প্রাসাদ তৈরি করেন, রাজধানী তৈরি করেন, সিরি বলে একটি রাজধানী তৈরি করেন। ইলতুৎমিশ অনেকগুলো যে পুষ্করিণী, হৌস ই খাস বা খাস ই হৌস, এই সমস্ত পুষ্করিণী খনন করেন। এছাড়া এর পরে রয়েছে আলাউদ্দিন খলজি আলাই দরবাজা তৈরি করেন। মোহাম্মদ বিন তুগলক তিনি নতুন নগর নির্মাণ করেন, বড় বড় স্থাপত্য নির্মাণ করেন। এইভাবে দিল্লির সুলতানরা কোনো না কোনো কিছু তৈরি কিন্তু তারা করেছিলেন। এর পাশাপাশি বিভিন্ন যে আঞ্চলিক ক্ষেত্রেও বিভিন্ন স্থাপত্য নির্মিত হয়েছিল। দক্ষিণ ভারতে বিজয়নগরে একাধিক স্থাপত্য নির্মিত হয়, বাহমনি সাম্রাজ্যেও একাধিক স্থাপত্য নির্মিত হয়, যেমন বিদরের যে 16 থাম্বা মসজিদ বা বড় গম্বুজ মসজিদ। বাংলাদেশে স্থাপত্য শিল্পের বিকাশ হয় এই হুসেন শাহী এবং ইলিয়াস শাহী বংশের রাজত্বকালে। বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, তাঁতিপাড়া মসজিদ, 1 লাখি মসজিদ, একাধিক স্থাপত্য নির্মিত হয়েছিল সুলতানি যুগে।
তার যে ধারা বিবরণী, তার যে ইতিহাসটা কি, সেটাও কিন্তু আমাদেরকে পড়তে হয়। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এখানে। তাহলে সুলতানি সাম্রাজ্যের যে ইতিহাস আমরা পড়ছি 1206 থেকে 1526, এর ভিতরে বড় বড় প্রশ্ন কি থাকে আমি একবার একটু বলছি, তোমরা শুনে নাও। আমি তোমাদের সাজেশন দেবো, সেই সাজেশন থেকে তোমরা জানতে পারবে। তবু এখানে একটু বলে রাখি, প্রথম যে প্রশ্ন থাকে যে সুলতানি সাম্রাজ্যের যে সাহিত্যিক উপাদান কি, সেটা একটা প্রশ্ন। এখানে শর্ট টাইপের কোশ্চেন হয়। জিয়াউদ্দিন বার্নির ইতিহাস চর্চা, বদায়ুনির ইতিহাস চর্চা প্রথম ইউনিট থেকে। দ্বিতীয় ইউনিটটা অনেক বড়, রাজনৈতিক কাঠামো। এখানে রয়েছে, প্রথমে রয়েছে খলজি বিপ্লব, ইলতুৎমিশের কৃতিত্ব, শর্ট টাইপ কোশ্চেন হয়। কুতুবুদ্দিন আইবক, শর্ট টাইপ কোশ্চেন হয়। সুলতানা রাজিয়া, ইলতুৎমিশ একটা 40 চক্র তৈরি করেছিলেন, 40 জন কৃতদাসের একটা সংগঠন, 40 চক্র, নব মুসলমান, সিধি মৌলা। এবং এখানে আরো প্রশ্ন হয় যে মঙ্গল আক্রমণ, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি এবং আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি। এগুলো আমি যখন তোমাদের কোশ্চেন অ্যান্সার পড়াবো তখন ডিটেলসে আলোচনা করব। মোহাম্মদ বিন তুগলকের সংস্কার পরিকল্পনা, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী, দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী ছিলেন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ, দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে প্রকৃতি, শাসন ব্যবস্থার যে প্রকৃতি বা ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল কিনা, দিল্লির সুলতানি সাম্রাজ্যের যে অকৃষিজাত বা বিভিন্ন প্রযুক্তিগত যে উন্নয়ন, দিল্লি সুলতানি সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্য, দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইকতা ব্যবস্থাটা কেমন ছিল, যে পরের মডিউলে রয়েছে। এছাড়া আঞ্চলিক শক্তি হিসাবে বিজয়নগরের শিল্প সংস্কৃতির বিকাশ কিভাবে হয়েছিল, বিজয়নগর বাহবনির মধ্যে বিরোধের কারণ কি কি ছিল, তালিকোটার যুদ্ধের গুরুত্ব কি, রাজা কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব কি, বা বিজয়নগর সাম্রাজ্যে একটা কৃষি ব্যবস্থা ছিল যাকে আমরা নায়ক প্রথা বলি, নায়াঙ্কারা প্রথা, সেটা কি। এরপরে রয়েছে দেখো এখানে থার্ড মডিউলে নগরায়ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের নগরায়ন, দিল্লি সুলতানি সাম্রাজ্যের শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, ব্যবসা বাণিজ্য, এগুলো সব বড় বড় প্রশ্ন হয়। এছাড়া শেষ ইউনিট থেকে সুফি ধর্ম এবং ভক্তি ধর্ম তো আছেই, এবং শর্ট টাইপ কোশ্চেন চিস্তি, সুরাবর্দী বা অন্যান্য সম্প্রদায়গুলো নিয়েও শর্ট টাইপ কোশ্চেন হয়। আবার ভক্তি আন্দোলনেও অনেক শর্ট টাইপ কোশ্চেন হয়, যেমন গুরু নানক, কবির, চৈতন্যদেব, এনাদের উপরেও কিন্তু কোশ্চেন আছে। আলোয়ার, নায়নার দক্ষিণ ভারতে, এগুলো প্রশ্ন আসে। রাজস্ব ব্যবস্থা থেকে প্রশ্ন আসে, খুদ মুকদ্দম চৌধুরী, এগুলো কি। এই সব কিছু নিয়ে তোমাদের এই CC7 পেপার, DSCC7 মধ্যযুগের ভারতের ইতিহাস। তো এই পেপারটির মোটামুটি সিলেবাসটা এই ছিল। আমি এর আগে তোমাদের 5 পেপারের সিলেবাস দিয়েছি, এখন 7 পেপারে দিলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের ইউরোপের যে ইতিহাস রয়েছে দুটো, একটা রয়েছে 6 পেপার, একটি 8 পেপার, এই দুটো পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব, এবং তারপরে 4টি পেপারের যে সাজেশন সেটি আমি পরপর নিয়ে আসবো, এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একটার পর একটা তোমাদের সামনে তুলে ধরবো। আমি ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের 4টি পেপারের 4টি প্লে লিস্ট দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সেই জায়গা থেকে 4টি পেপারের জন্য 4টি প্লে লিস্টকে তোমরা ভালো করে দেখে নেবে, তার ভিতর থেকে তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। যদি তোমরা এই সুলতানি সাম্রাজ্যের ইতিহাসের উপরে বই পড়তে চাও, তাহলে 2টি বইয়ের কথা বলছি, সেই 2টি বই পড়লে আর কিচ্ছু পড়া লাগবে না। সর্বশ্রেষ্ঠ বই বলা যায় এই সুলতানি সাম্রাজ্যের উপরে এখনো পর্যন্ত। মধ্যযুগের ভারত, গোপাল কৃষ্ণ পাহাড়ি, GK পাহাড়ি, হাওড়ায় বাড়ি, এনার কাছে আমি টিউশন পড়তাম একটা সময়। স্যার, আমার স্যার ছিলেন গোপাল কৃষ্ণ পাহাড়ি, অসাধারণ লেখা। ওনার শ্রেষ্ঠ বই এই মধ্যকালীন ভারত, গোপাল কৃষ্ণ পাহাড়ি। আরেকটি বই রয়েছে সুলতানি যুগের ইতিহাস, তেসলিম চৌধুরী। এই 2 রাইটারের উপরে এখনো পর্যন্ত সুলতানি যুগের ইতিহাস আর কেউ ভালোভাবে লিখতে পারেনি। তাই এই দুটো বই তোমরা কলেজ থেকে তুলে নেবে এবং অধ্যয়ন করবে। আমি তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো সাজেশনে দেবো, প্রতিটা প্রশ্ন ধরে ডিসকাস করে, আলোচনা করে তার অ্যান্সার তোমাদের সামনে খুব দ্রুত নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।